আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। চলে আসলাম আমি নুরুল কাব্য। এখন যাচ্ছি হলো রাজশাহীতে। আগামীকালকে ছোটো বোনের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আছে, সেই পরীক্ষাতে দেখা হবে। তো চলুন যাওয়া যাক স্টেশনে। বাস স্টেশন। এখন বাসা থেকে বের হলাম, যাচ্ছি রাজ্জাকের উদ্দেশ্যে লাইনে চড়ে। আউটফিট আউটলুক দেখা যাচ্ছে। রাজাকমোড়ে চলে আসলাম। রাজাকমোড়ে চলে আসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কিছুক্ষণ ওয়েট করার পরেই বাস চলে আসে। তো বাসে উঠে পড়ি। বাসের সিট খালি না থাকায় আমি দাঁড়াইছিলাম, কারণ বনপাড়ার আগে সিট ফাঁকা হবে না। এলো মামা বলতেছিল যে মামা একটু দাঁড়ায় থাকেন, বনপাড়া গেলে সিট ফাঁকা হয়ে যাবে, সেজন্য দাঁড়াইছিলাম, একটু সেলফিও নিচ্ছিলাম। তো আমি বাসে চড়ার পরে ঘুম পাচ্ছিল যেন একটু ঘুমিয়ে যাই। পরে দেখলাম যে বাস রাজশাহী পাওয়ার আগ থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। তো বাসের মধ্যে থেকে বৃষ্টি হচ্ছিল, জন্য ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছিল, যার কারণে আর সেভাবে ভিডিও করতে পারিনি। বাস থেকে নামার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই সরাসরি আমি স্টেশনে চলে আসি। স্টেশন আসার পরে দেখি যে ট্রেনও চলে আসছে। যেমন পিছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন আপনারা, বরেন্দ্র ট্রেন যায় সরাসরি চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশ্যে। তো এই স্টেশনে প্রচার প্রেমীদের ছোটো বন্ধুকে ফোন দিই, তারা বলে যে ভাই আমরা ইও বগিতে আছি, আর ক বগি যেহেতু সামনে থাকে তাই ইও বগিটা পড়ছে পিছনের দিকে। তারপর আমি বললাম যে ঠিক আছে তোমরা ওখানে দাঁড়াও, আমি আসতেছি। তো বলতেছে যে ভাই আসেন, আমরা এখানে দাঁড়ায় আছি, কারণ অনেক পরিমাণে ভিড়টা একটু কমলে পরে তারপরে বের হই। যেহেতু এই সময় যেহেতু সবাই ট্রেন থেকে নেমে যায়, ট্রেন পুরোপুরি খালি হয়ে যাবে, সেই কারণে ওর পিছনের দিকে দাঁড়াইছিল, আর আমি ধীরে ধীরে ওদের দিকে আগাচ্ছিলাম। এই বগিটা পিছনে থাকার কারণে প্রায় অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হয়। তো ভালোই লাগতেছিল যে অনেকদিন পর স্টেশনে ট্রেনের পাশাপাশি এভাবে হাঁটতেছি। তো নতুন ব্লগ হিসাবে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তারপরে আমরা চলে যাই মামার বাসায় গিয়ে ওখানে ফ্রেশ ট্রেশে খাওয়া দাওয়া করি। দুপুরে এটা ছিল পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে আমরা নাস্তা করে পরীক্ষার উদ্দেশ্যে বের হয়ে যাই, কারণ ছোটো বোনের পরীক্ষা ছিল সকালে শিফটে, আর ভাইয়ের পরীক্ষা ছিল বিকালের শিফটে। তো যার কারণে আমরা সকালেই অটো নিয়ে চলে যাই হলো ভার্সিটির উদ্দেশ্যে। তো রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, অনেক গ্যাঞ্জাম, অনেক রাউন্ড, খুবই বিরক্ত লাগতেছিল। কারণ উপায় নাই, তো সবাই যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছে, সবাই কেউ রিক্সাতে, কেউ অটোতে, কেউ গাড়িতে, কারোর মোটরসাইকেল এভাবে যাচ্ছিল। তো আমরাও যাচ্ছিলাম। তো রাস্তায় যা এত পরিমাণে জ্যাম যে অনেক বিরক্ত লাগতেছিল। গাড়ি ঘোড়ার হর্ন তো মাঝে মাঝে যাচ্ছিলো, মাঝে মাঝে থেমে যাচ্ছিলো, এভাবে ধীর গতিতে আগাচ্ছিল। আমাদের প্রায় আধা ঘন্টার উপরে লেগে যায় রাজশাহী ভার্সিটি পৌঁছাইতে। তো আমরা লোকেশন আর গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম। তারপরে আমাদেরকে নিয়ে যায় হলো মূল বিল্ডিংয়ের ওখানে। এই বিল্ডিংয়ে সিট পড়েছিল, তো আমরা ওই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছিলাম। পরবর্তীতে আবার ঘুরে আসার পরে বিল্ডিংয়ের সামনে দাঁড়াই এবং বিল্ডিংয়ে ছোটো বোনকে পরীক্ষার কেন্দ্রে ঢুকাই দিয়ে আমরা বাইরে অপেক্ষা করি। এটা ছিল বিল্ডিংয়ের পাশেই একটা পুকুর ছিল, ছায়া ছিল, অনেকগুলো গাছ লাগানো ছিল। যেহেতু জায়গাটা অনেক ছায়া ছিল, ওই কারণে আমরা এখানে দাঁড়াই। তো ছায়ার পরে যেখানে একটু দাঁড়িয়ে থেকে রিল্যাক্স করে তারপর বের হই। আর আমরা কিছু রাজশাহী ভার্সিটিতে যে কিছুটা সময় কাটাই, এখানে কিছু পিক ওঠাই, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আসলে ভার্সিটিটা অনেক পুরনো, তারপর জায়গাটা ভালোই লাগতেছিল। আর এই তো পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই বের হচ্ছিল, আমরাও দাঁড়ায় ওয়েট করতেছিলাম ছোটো বোনের জন্য। তাদেরও কিছুক্ষণ ওয়েট করার পরে সে বের হয়। প্রচুর পরিমাণে তো পরীক্ষা ভালোই হয়েছিল, যার কারণে সবারই টেনশন হচ্ছিল যে গত বছর তো এরকম কম মার্কেট টিকায়নি, এবার কি করবে। তারপর যাই হোক আলহামদুলিল্লাহ সে টিকে গেছে। তাহলে আর কত মার্ক গিয়েছিল? 180। প্রশ্ন কয়টা? 100টা না 80টা? মানে প্রত্যেকটা জন্য 1 মার্ক করে। প্রশ্ন 80টা, মার্ক কত? 100।
তারপরে আমরা মামার বাসা থেকে বিকালবেলা একটু বের হই পদ্মার পাড়ে ঘোরার জন্য। তারপর আমরা সেখান থেকে রিক্সা করে নিয়ে চলে যাই মুক্তা মঞ্চের দিকে। যেহেতু ছোটো ভাইয়ের পরীক্ষা বিকালে শিফটে ছিল, তাই ওর পরীক্ষা শেষ করার পরে ও মুক্তা মঞ্চের দিকে চলে আসে। আমরা আগে পৌঁছে যাই, তারপরে ছোটো ভাই মৃদুলও পৌঁছে যায়। তারপরে আমরা একসাথে মুক্তা মঞ্চে গিয়ে অনেক মজা করি, সেখানে গিয়ে মুড়ি মাখানো খাই, একটু আনন্দ করি। তারপর হাঁটতে হাঁটতে চলে যাই পদ্মার পাড়ে। আমরা আইবাদের দিকে যাই। মুক্তমঞ্চে ঘোরাঘুরি শেষ করে সবাই বলতেছিল ভাই চলেন আইবাদে যাই, কারণ আইবাদের জায়গাটা অনেক সুন্দর। তাই আমি বললাম চলো যাওয়া যাক। পরে একটা রিক্সাওয়ালাকে বললাম, রিক্সাওয়ালা মামাকে অনেক ধন্যবাদ, মাত্র 60 টাকাতে মুক্তমঞ্চ থেকে আমাদেরকে আইবাদে নিয়ে গেছিলো। মামাটা অনেক ভালো ছিল। এই তো অবশেষে আমরা আইবাদে পৌঁছে গেলাম। আইবাদের জায়গাটা অনেক সুন্দর, আর যেহেতু আজকে পরীক্ষা ছিল, পরীক্ষার পরে অনেক লোকজন ছিল এখানে। তো যে ছোট বোন পিছিয়ে দাঁড়ায় আছে, আমরা সবাই মিলে গেছিলাম এখানে। জায়গাটা পরিবেশটা অনেক ভালো লাগতেছিল, কারণ একদম সূর্য ডুবার আগ মুহূর্তে আমরা ছিলাম সেখানে। আর যেহেতু বিকালের শেষ মুহূর্তে, তাই জায়গাটা অনেক সুন্দর। আর এই যে আমরা এখান থেকে নিচে নেমে পড়ি। আমি আর সোভানির মৃদুল আর সুরাইয়া নামতে পারতেছিল না, সুরাইয়া অনেক ভয় পাচ্ছিল, তাই মৃদুল একটু সাহায্য করতেছিল, আমি একটু ভিডিও করতেছিলাম আর হাসতেছিলাম যে তুমি এত ভয় পাচ্ছ, এখান থেকে নেমে গেলে কি হবে, না পানিতেই পড়ে যাবে। আমরা সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত আইবাদে ছিলাম, ওইখানে অনেক মজা করেছি, অনেক ছবি উঠাইছি, অনেক আনন্দ করেছি। কারণ জায়গাটা আসলে অনেক অনেক সুন্দর, যেহেতু পদ্মার পাড়ে এবং নদীর একদম কাছাকাছি আমরা চলে গেছি। এখানে দেখতেছেন অনেক বড় বড় পাথর আছে, আর উপর থেকে নামতে অনেকটা ভয়ও লাগে। আসলে ভয় কিছু নেই, জায়গাটা পিছলা না। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়, বারে বারে বন্ধু তোমায়। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা উপরে উঠে আসি। এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম, চারপাশে একটু ভিডিও নিচ্ছিলাম, কারণ লোকজন অনেক কমে যাচ্ছিল, সবাই যেহেতু শহরের দিকে যাচ্ছিল। এখানে সবাই আগে আসছিল, আমরা একটু পরে আসছি সন্ধ্যার আগ মুহূর্তে, তাই লোকজন অনেকটাই কমে গেছিলো। সে কারণে আমরা এখান থেকে উঠে চলে যাচ্ছিলাম, চারপাশের ভিডিওটা নিচ্ছিলাম, লোকজনকে দেখাচ্ছিলাম। যে পরিবেশটা অনেক সুন্দর ছিল যেহেতু সন্ধ্যার আগ মুহূর্তে। তো আমরা একটা অটো নিয়ে চলে আসি শহরে আসার পরে আমরা আরডিএ মার্কেটের সামনে দাঁড়াই, অনেক ঘোরাঘুরি করি, অনেক আনন্দ করি। এখানে আশেপাশে সবাই বলতেছিল যে ভাই পানি পিপাসা লাগছে, পানি খাবো। তো ভেলপুরি খাওয়ার পরে পানি পিপাসাটা একটু বেশি পাইছিল, তবে বললাম যে চলো পানি খাওয়া থেকে 1 গ্লাস করে সবাই মিলে শরবতই খাই নি। পরে ইপসি দিয়ে যে মামা শরবত বানাচ্ছিল, তো প্রথমটা বানানো আমরা ভিডিও নিতে পারি নাই, পরবর্তীতে মামা একজনকে বানিয়ে দিচ্ছিল, তো সেই ভিডিওটা আমরা নেই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। লেবু, বিট লবণ, ইপসি এগুলো দিয়ে মোটামুটি ভালোই শরবতটা বানানো হয়। এই ভিডিওটা ছিল পরের দিনকার সকালকার ভিডিও। তো আমরা সবাই যার যার বাসার উদ্দেশ্যে বের হয়ে যাই। তো আমরা চলে আসি স্টেশনে। মৃদুল যেহেতু ওর বন্ধুদের সঙ্গে ম্যাসেজ ছিল, যার কারণে ওর আসতে লেট হচ্ছিল। 6টা 20 ছিল তিতুমির এক্সপ্রেস ট্রেন, যেহেতু রাত দিনাজপুরে যাবে। তো আমি তাকে ট্রেনে উঠাই দেওয়ার জন্য এখানে ওয়েট করতেছিলাম। তো মৃদুলকে ফোন দেওয়ার পর বললো যে ভাই আমি কোনো অটোর মতো কিছু পাইনি, যার কারণে আসতে একটু লেট হচ্ছে। 6টা 20 ট্রেন, তুমি তাড়াতাড়ি চলে আসো, নাহলে ট্রেন ফেল করবে। তারপর যাই হোক অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর ওই আসতেছিল না। তারপর আমরা ওই জন্য ওয়েট করতেছিলাম যে দেখি আর কিছুক্ষণ ওয়েট করে আসে কিনা। ট্রেন ছাড়তে সময় বাকি ছিল এখনও কিছু, তাই আমরা দাঁড়াইছিলাম, ওর জন্য ওয়েট করতেছিলাম। তারপর ওই আস্তে আস্তে বেশি লেট হয়ে যাচ্ছিলো, যার কারণে আমরা আবার ছোটো বন্ধুকে ট্রেনে উঠাই দেওয়ার পরে আমি আবার চলে আসি, যেহেতু আমি ব্যাক করবো বাসায়, আমার বাসে আসতে হবে। ওইটা হলো মধুমতি, বরেন্দ্র, আর এই পাশে দাঁড়ায় আছে সাগরদাড়ি, 3টা ট্রেন আর কোলাপুর। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন। আসসালামু আলাইকুম।